বিশেষ অতিথির বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী। বক্তব্য রাখছেন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, আজকের প্রোগ্রামের সংগ্রামী বিশেষ অতিথি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের জনাব সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব কবির আহমদ, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, মহান জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, পরিবহন সেক্টরের এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সংগ্রামী শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, আহত হয়ে, রক্ত দিয়ে আমাদের এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, যার কারণেই আমরা আজকের এই সম্মেলন করার সুযোগ পেয়েছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ না হলে আমরা সম্মেলন করার সুযোগ পেতাম না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশ শ্রমিক পরিবহন সেক্টরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট সম্মেলনে আমাদের দাবি হলো শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের দাবি চাঁদাবাজ মুক্ত শ্রমিক সেক্টর গড়ে তুলতে হবে। বাংলাদেশের শ্রমিকের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রমনীতি যদি চালু করতে হয় তাহলে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে, এবং সেই ইসলামী রাষ্ট্র গঠনে এদেশের শ্রমিক সমাজের ঐতিহাসিক ভূমিকা আছে, এবং আমার ধারণা আগামী দিনে তারা আরো ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শ্রমিকদের আন্দোলন বৈষম্যহীন সমাজ গঠন করা, তাদের অধিকার পাওয়া, বৈষম্যহীন সমাজ যদি আমরা এই দেশে গঠন করতে চাই তাহলে আমাদেরকে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, তাহলে যার যা অধিকার সেই অধিকার তারা ফিরে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এক মন্ত্রী হওয়ার পরই বললেন পরিবহন সেক্টরে যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেয় তাহলে ওটা চাঁদা হবে না। আমি দেখলাম আপনাদের লিফলেটে একটা অন্যতম দাবি হলো চাঁদাবাজ মুক্ত পরিবহন সেক্টর। চাঁদাবাজ মুক্ত পরিবহন সেক্টর যদি বানাইতে চাই তাহলে চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে। চাঁদাবাজ মুক্ত শ্রমিক অঙ্গন যদি আমরা বানাতে চাই তাহলে চাঁদাবাজ মুক্ত সরকার গঠন করতে হবে। চাঁদাবাজ মুক্ত সরকার ছাড়া চাঁদাবাজি বন্ধ করা যাবে না। আমার নির্বাচনী এলাকায় আমরা নির্বাচিত হওয়ার পরেই ঘোষণা দিয়েছি আর কোন চাঁদাবাজি পরিবহনে চলবে না, এবং এটা আলহামদুলিল্লাহ এটা এখন বন্ধ আছে। কোন স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ড বলেন, রিক্সা স্ট্যান্ড বলেন, বাসের স্ট্যান্ড বলেন, আর আপনার অটো স্ট্যান্ড বলেন, কোন স্ট্যান্ডে আর কোন চাঁদাবাজি এখন নাই। আমাকে ওখানকার পৌরসভার দুইটা স্ট্যান্ডে আমরা দেখলাম, তারা আমার কাছে আসলেন, বললেন যে খান ভাই আমরা তো
ইজারা নিছি। কোত্থেকে ইজারা নিছেন? পৌরসভা থেকে। পৌরসভা এই ইজারা দেওয়ার এখতিয়ার রাখে না, অথচ ইজারা দিছে। আমি পৌরসভার প্রশাসক ইউনো সাহেবকে ডেকে বলে দিছি যে ইজারার টাকা ফেরত দিয়ে দিবেন। আজ থেকে আর এই পরিবহন এই স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না। আলহামদুলিল্লাহ, চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এরকম যদি বাংলাদেশের 300 জায়গায় উদ্যোগ নেওয়া হয়, তাহলে পরিবহন সেক্টরের চাঁদা প্রত্যেক জায়গায় বন্ধ হতে বাধ্য হবে আগামী দিনে ইনশাআল্লাহ। তাহলে মন্ত্রী নিতে চাইলেও নিতে পারবে না, কারণ লোকালি যদি এটার একটা ব্যবস্থা নেওয়া যায় তখন তারা বাধ্য হবে। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, শ্রমিকের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেই আমাদের দেশের ছাত্র জনতা এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু বাংলাদেশে এর পরে যারা এখন ক্ষমতায় আসছে, বৈষম্যহীন সমাজ গঠনের জন্যই একটা গণভোট হয়েছে। জানেন নাকি আপনারা? গণভোটে হায়ের পক্ষে মানুষ ভোট দিয়েছে, কিন্তু এই সরকার ক্ষমতায় এসে সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায় বাতিল করে দিয়েছে। তাহলে কি জনগণের পক্ষের সরকার না বিপক্ষের সরকার? এটা কোন পক্ষের সরকার বলা যাবে? এরাও জনগণের বিপক্ষের সরকার। ইতিমধ্যেই সরকারি দলের মহাসচিব বক্তব্যে বলছেন এই 5-6 মাসে কিছুই বদলায় নাই। তার মানে ফেসিবাদের আমলে যা ছিল এখনো তাই আছে। তাহলে আপনারা ক্ষমতায় থাকেন কেন? আপনারা যদি পরিবর্তনই করতে না পারেন, তাহলে কি আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে? এই দেশের মানুষ বৈষম্য দূর করার জন্যই জীবন দিয়েছে। এই দেশের মানুষ বৈষম্য দূর করার জন্যই রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, ফেসিবাদের কাছে মাথা নত করে নাই। রংপুরের আবু সাইদ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই বাংলাদেশের মানুষকে আপনারা কোন অবস্থাতেই দমায়া রাখতে পারবেন না। আপনারা গণভোটের রায় নিয়ে তামাশা করছেন। জনগণ গণভোটের রায় দিয়েছে, এই রায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। যতদিন বাস্তবায়িত না হবে, আমাদের নেতা, সংগ্রামী বিরোধী দলীয় নেতা পার্লামেন্টে বলেছেন, বাইরে বলেছেন, পার্লামেন্টের ভিতরেও বলেছেন, এই গণভোটের রায় বাস্তবায়ন যদি না হয়, আমরা পার্লামেন্টের ভিতরেও কথা বলবো আর বাইরেও কথা বলবো, যেখানে স্পিকারের অনুমতি নেওয়ার দরকার হয় না। কাজেই পার্লামেন্টে আমি একটা কথা বলি, কথা শেষ করব, গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা জানেন বিএনপির এক সময়ের সরকার কেয়ারটেকার সরকারের দাবি মানছিলেন না, সেটাও জনগণের রায় ছিল। 3 দলের 3 জোটের রূপরেখা এবং জামাত ইসলামের পক্ষ থেকে ঐক্যমত পোষণ করেছিলেন সেদিন যে এরশাদের পতনের পর যারাই ক্ষমতায় আসবে তারা কেয়ারটেকার সরকারের এই বিল সংবিধানে সংযোজন করবেন। কিন্তু ওনারা ক্ষমতায় আসার পর কেয়ারটেকার ভুলে গেলেন। কিন্তু আন্দোলনের মুখে নির্বাচন দিয়ে তারা নাকে খত দিয়ে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের বিল পালে সংবিধানে সংযোজন করেছেন। কাজেই বাংলাদেশের যে আন্দোলন শুরু হয়েছে 11 দলের, আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের জনগণের আন্দোলনের মুখে এই সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে বাধ্য করা হবে আগামী দিনে ইনশাআল্লাহ। যেমনি ভাবে কেয়ারটেকার সরকার সংবিধানে সংযোজিত হয়েছিল, তেমনি ভাবে আগামী দিনে গুণ খুনের যে কমিশন, মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় সহ গণভোট যেগুলি জনগণের সাথে সংশ্লিষ্ট, এগুলি বাতিল করে দিয়েছে সরকার। এই সব কিছু আবার সংবিধানে সংযোজন করে আমরা বাংলাদেশকে একটি বৈষম্যহীন সমাজ গঠন করব ইনশাআল্লাহ। যেখানে শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য থাকবে না, যেখানে শ্রমিক মালিক ভাই ভাই হয়ে এই সমাজকে, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করবে। আর বাংলাদেশের শ্রমিকরা এতই শক্তিশালী, একদিন যদি পরিবহন বন্ধ থাকে গোটা বাংলাদেশ অচল হয়ে যায়, কোন ব্যক্তি বাংলাদেশকে সচল করতে পারবে না।
কাজেই তাদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই চলছে, এই লড়াইয়ের সাথে আমি 100 ভাগ ঐক্যমত পোষণ করে সব শক্তি দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে ময়দানে আপনাদের পাশে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ পরিবহন সেক্টর ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথিকে আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত ডেলিগেট ভাই এবং বন্ধুগণ, কর্মসূচির এই পর্যায়ে রয়েছে স্মারক উন্মোচন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, গণমানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান ভাইয়ের নেতৃত্বে এখন মোড়ক উন্মোচন হচ্ছে। বসেন, দয়া করে বসেন, শব্দ না করে প্লিজ। এই সামনে থেকে বাইরে একটু নিচু হন। যে সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত ডেলিগেট ভাইরা, মোড়ক উন্মোচনের পরে এ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য এবং প্রধান অতিথির নাম ঘোষণা করছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব কবির আহমদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে আজকে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট আজকের এই সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা রফিকুল ইসলাম খান এমপি, আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ডেলিগেট ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সম্মেলনে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি নেতৃবৃন্দ আমাদেরকে যে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আমরা পরিবহন সেক্টরের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি যে পরিবহন সেক্টরের আমরা যে 12 দফা দাবি, এই 12 দফা দাবি আজকের এই সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, উনারা সংসদে এটি উপস্থাপন করবেন। আমাদের পক্ষ থেকে আমরা তাদের প্রতি দাবি জানাচ্ছি। সম্মানিত ডেলিগেট ভাই ও বন্ধুগণ, আজকের এই ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, সংসদের বিরোধী দলীয় নেতা, এই দেশের জনগণের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শোনা যায় নাই, তাই না?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, তাই না? বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনে উপস্থিত ডেলিগেট ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা এমন এক সময় আপনাদের সামনে হাজির হয়েছি যে সময়টা বাংলাদেশের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ। 2024 সালের এই দিনটা বিশেষ করে আমাদের সংগঠনের জন্য ছিল খুবই স্পর্শকাতর। তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই দিনেই অবৈধ অন্যায়ভাবে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার কথা ছিল। পরে তারা একদিন পিছিয়ে 1 আগস্ট এই অপকর্মটি তারা করেছিল। আমরা সাথে সাথে প্রেস কনফারেন্স করে এটা প্রত্যাখ্যান করেছিলাম এবং জনগণকে, আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে এই দেশে প্রতিবাদের শেষ ঠিকানাও এই সরকার যেহেতু নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে, এখন আর বসে থাকার সময় নাই। এখন সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলনকারী জনতার সাথে মিশে যেতে হবে। আলহামদুলিল্লাহ, মাত্র 3 দিনের ব্যবধানে সরকার মাথা নত করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল 1 আগস্ট, আর দুপুরে রান্না ভাত ফেলে তারা চলে গেছে 5 আগস্ট। আল্লাহ তাআলা তাদের কিসমতে ওটা রাখেন নাই। তারা ধারণা করেছিল অতীতের মতো 15.5 বছর যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এই যাত্রায় তারা ফেসিবাদী কায়দায় সেই আন্দোলন দমন করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত কুওয়াতের মালিক, শক্তির মালিক, আসমানের ফয়সালা যখন কারো ব্যাপারে জমিনে নেমে আসে, এইটা প্রতিরোধ করার ক্ষমতা কারোই থাকে না। সেদিন মানুষ মুখে মুখে বলতে শুরু করলো, আল্লাহ তাআলা একদল আবাবিল পাঠিয়েছিলেন। আবাবিলের কঙ্করের কাছে হস্তি বাহিনী অসহায় ছিল আব্রাহা। সেই হস্তি বাহিনী টিকে নাই, টুকরা টুকরা হয়ে গিয়েছিল। ঠিক 5 আগস্টের অবস্থাটা এমনই হয়েছিল। একদিকে সশস্ত্র সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছিল, তার সাথে সরকারি সন্ত্রাসী গুন্ডারাও হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল। আর আরেকদিকে নিরস্ত্র কিছু মানুষ বুকে ঈমান আর মুখে দেশপ্রেমের স্লোগান নিয়ে তারা নেমেছিল। এই ঈমান এবং স্লোগানকে আল্লাহ বিজয়ী করেছে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। দুনিয়ার শক্তি, সামর্থ্য আর বিশাল বাহিনী অসহায়। যখন আল্লাহর ফয়সালা হয়ে যায়, তখন ক্ষুদ্র বাহিনীকেও আল্লাহ বিশাল বাহিনীর উপর বিজয় দিয়ে দেন। এটি দুনিয়ায় একবার হয় নাই, বারবার হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না। এটা তাদের কপালে জুটে না। এই আন্দোলনে সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে শ্রমিক সমাজ। যে 1400 শহীদ হয়েছে বলে জাতিসংঘ বলেছে, তার মধ্যে যদি পেশা বিবেচনা হিসাব করা যায়, শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে ছাত্রদের সংখ্যা, এরপরে সাধারণ জনগণের সংখ্যা। সুতরাং যুগে যুগে শ্রমিকরা অন্যায় অসত্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 24-এও তারা একই কাজ করেছে। এই শ্রমিকরা, তারা তো কোটার জন্য আন্দোলন করে নাই, তারা করেছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। তারা চেয়েছিল সম্মানজনকভাবে দুমুঠো ভাতকে সম্মানের সাথে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার গ্যারান্টি। কিন্তু এখন আমরা কি দেখছি? এই যে একটু আগে বিশেষ অতিথি বলে গেলেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ জনাব রফিকুল ইসলাম খান সাহেব, যে এই বিভাগের মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি গদিতে বসেই বলে দিলেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে চাঁদা বলা যাবে না। ওনার এলাকায় চাঁদা বন্ধ হয়েছে, আমি জানি না একেবারে তৃণমূলের সব কিছুতে চাঁদা বন্ধ হয়েছে কিনা। চাঁদা বন্ধ করবে না বলে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে। তাদেরই একজন হুইপ তিনি বলেছেন যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। তবে তারেক রহমানের সরকার চেষ্টা করতেছেন এটাকে কিছু নিচে নামাইয়া আনা, মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হলো। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো ওনাকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি। কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। গতকালকে এই ধরনের একটি সমাবেশ ছিল শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে। আমি সেখানে বলেছিলাম মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘুণ পুকে ধরেছে এবং সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। ধন্যবাদ জানাই তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? আল্লাহ ভালো জানেন মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একই, সবকিছু একই কিনা আল্লাহ ভালো জানেন। আমরা দেখতে পাচ্ছি একই। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করা। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, তো এটা তো গোপন কোনো কথা না, এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। ফেডারেশনের 12 দফা দাবি আমি দেখলাম এক এক করে, এবং এইখানে তার কিছু ফেস্টুনও টানানো আছে। এই দাবিগুলা করতে হবে কেন? এটাই তো হওয়া উচিত সমাজে। করতে হচ্ছে এই কারণে যে সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই, বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। আমরা আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ ভূত তাড়ানো হবে। রক্ত তো সবাই মিলেই দিয়েছি। আমরা জুলাই এই অর্জনকে নিজেদের দলীয় অর্জন হিসাবে কখনো দাবি করি না এবং করব না। এই অর্জন 18 কোটি মানুষের অর্জন। আমি সকলকে অনুরোধ করব, এককভাবে কেউ যেন এর কৃতিত্ব দাবি না করেন। ব্যক্তি হোক, দল হোক, গোষ্ঠী হোক, এইটা কারো একার নয়। 10 মাসের যে সন্তানকে মা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, ওই সন্তানের দাবি কি ছিল? ওই সন্তানের দাবি তার মায়ের মুখ দিয়ে বের হয়ে এসেছিল যে আমার সন্তান আগামীতে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়।
অতএব এটা কোন গোষ্ঠীর আন্দোলন ছিল না, 18 কোটি মানুষের আন্দোলন ছিল। অনেকে বলেছেন আমাদের দলের এতজন শহীদ হয়েছে। আমরা বলি যে শহীদরা কোনো দলীয় সম্পত্তি নয়, শহীদরা জাতির সম্পদ। একবারের জন্য জামাতে ইসলামী বলে নাই যে আমাদের এতজন শহীদ হয়েছে। আমরা প্রতিজন শহীদকে সম্মান করি এবং জাতির সম্পদ হিসাবে তারা সবাই আমাদেরও সম্পদ। আহত পঙ্গু যারা হয়েছেন তারা এখনো কষ্টে কাতরাচ্ছেন, বুলেট পিলেট শরীরে নিয়ে তারা রাতে ঘুমাতে পারে না, কাজকর্ম করতে পারে না, অকাজে হয়ে পড়েছে। তাদেরকে যেভাবে স্বীকৃতি এবং সম্মান দেখানো উচিত সেটা দেখানো হচ্ছে না। আমরা পরিষ্কারভাবে দাবি জানাই, অবশ্যই জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। যদি তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় তাহলে মায়েদের গর্ভে আরো বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। আর যে জাতির মায়েরা বীর সন্তান জন্ম দেবে সেই জাতি বিশ্বের কোন দানবের কাছে মাথা নত করবে না। আমরা কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। অনেকে আমাদেরকে পার্টি নন গ্রাটা, মানে তাদের দেশে এই পার্টিকে তারা বরণ করবে না বলে ঘোষণা দিয়েছে। আমরা এগুলা কেয়ার করি না। আল্লাহ তাআলা বাংলাদেশে জন্ম দিয়েছেন, এই বাংলাদেশের লাভ ক্ষতি হচ্ছে আমাদের লাভ ক্ষতি। এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই, এই বাংলাদেশের জনগণের জন্য লড়াই করতে চাই, এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চাই। এর আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা সব জায়গায় রুখে দাঁড়ান। আপনি রুখে দাঁড়াইলেই আপনি বাংলাদেশ, আপনি মাথা নত করলেই একদম সর্বনাশ। এই হারা যাবে না, জিততে হবে ইনশাআল্লাহ। অশুভ শক্তির বিরুদ্ধে বুক টান করে লড়েই জিতবো ইনশাআল্লাহ। এবং এদেশের মানুষের অধিকার আমরা ছিনিয়ে আনবো। ধানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে, আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70% জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন তাহলে 70% মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জনগণের অপমান আমরা বরদাস্ত করব না। আমরা কথা দিয়েছি লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছি বিজয়ী হব আল্লাহর সাহায্যে বিইজনিল্লাহ। আল্লাহ সবসময় ন্যায় এবং হকের পক্ষে থাকেন, মজলুমের পক্ষে থাকেন। আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম, আপনারা বুঝতে পারছেন। আমাদের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র হচ্ছে। মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহর পর চূড়ান্ত ভরসা রাখি, আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর জন্য মরতেও চাই, জীবন দিতে চাই। আল্লাহর হুকুমে এই মানবতার জন্য আমরা জীবন দিতে চাই। এই জীবন দেওয়াকে গৌরবের মনে করব যদি মানুষের অধিকারের জন্য লড়াই করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সম্মানিত ভাইয়েরা, আপনারা আজকে চলে যাবেন, কিন্তু একটা শপথ নিয়ে যান যে জীবনে নিজে কোনো অন্যায় করবেন না আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। যদি এই শপথ নিতে পারেন তাহলে আল্লাহর ওই কালাম, এই কালামের কেরামতি দেখবেন ইনশাআল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। এখন যারা দেশ শাসন করছেন 8 তারিখ যখন আমাদের উপদেষ্টা মহোদয়ারা যখন শপথ নেন, আমার পাশের চেয়ারে বসা ছিলেন একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি আমাকে জিজ্ঞেস করতেছেন এটা কি দেখলাম। আমি বললাম আপনিই বলেন। তিনি বললেন এইটাই মিরাকল, এইটাই আল্লাহর কুদরত। আমি বললাম যে এখানে আমাদের কারো কি কোনো বড় অবদান আছে? তিনি বললেন না, সমস্ত অবদান আল্লাহ তাআলার। তো সেই তখন বললেন তো এখন এটা ভুলে যাচ্ছেন কেন? এখন সিন্নির বাঘ পাটোয়ারা নিয়ে ঝাপটা ঝাপটি করেন কেন? সেই আল্লাহকে ভয় করুন।
যে আল্লাহ মহাবিপদ থেকে এই জাতিকে রক্ষা করেছেন, হঠকারিতা করে জাতির কপালে এইরকম মহাবিপদ ডেকে আনবেন না। তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন, চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করুন। বাংলাদেশ ইনশাআল্লাহ মুক্ত হবে, তবে হয়তো তার জন্য আরো বড় কোনো ত্যাগ স্বীকার করতে হবে। আমি সবাইকে সেই ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।